তার সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট যে হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড ভার্সেটাইল লয়ার, এবং ইনকম্পারেবল লয়ার, ধারে কাছে কেউ আসে না। মনে হচ্ছে হাওয়া বেশ অনুকূল। আমি এটাও আশা করব যে হয়তো ৭৭ ফিরে আসবে। যদিও ৪ তারিখের ফলাফল নিশ্চিতভাবে বলে দেবে, কিন্তু আমার এটা একটা গন্ধ পাচ্ছি। হয়তো ভুল হতে পারে, কিন্তু পাচ্ছি। কতটা আশাবাদী আপনি যে বিকাশ বাবু হ্যাঁ, জিতবেন? কতটা আশাবাদী চান? 10,000%। আমি একটা কথাতেই বলে দিলাম, 10,000%। আচ্ছা, কিভাবে বলছেন এতটা কনফিডেন্ট হয়ে? কারণ এতটা তৃণমূল বিজেপির কনফিডেন্স বাইনারির দেখুন, মধ্যে বিকাশ বাইনারির বাবু মধ্যে জিতবেন। হলেও হবে না। না, এখানে ব্যাপারটা হচ্ছে কি যে প্রথম কথা, ক্যান্ডিডেট হিসাবে আমি বাকি দুজনের মধ্যে আমি বিজেপির ক্যান্ডিডেট নিয়ে কোনো মাথা ঘামাতে চাই না। ওটা আমার, আমি ওনাকে ঠিক ব্যক্তিগতভাবে জানিও না, কিন্তু টিএমসি যিনি ক্যান্ডিডেট তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তার নাম হচ্ছে মলয় বা দেবব্রত মজুমদার। ছাত্র হিসেবে ভালো ছিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি যতদূর জানি, এবং ও আমাদের থেকে সিনিয়র। ও প্রথম জীবনে বিজেপি করতো, ভারতীয় জনতা পার্টি করতো। আপনি ঢাকুরিয়ায় গিয়ে যে কোনো বিজেপির কোনো বন্ধু বান্ধব বা আমাদের যে যারা মানে পরিচিত, যাদের আমি চিনি, তাদের জিজ্ঞেস করলেই পাবেন হি ওয়াজ অ্যাজ ফার্স্ট বিজেপি। এই যে বিজেপির যে বাইনারি, এটা কিরকম ভাবে এখানেও তৈরি হয়েছে দেখুন, যে ও প্রথমে বিজেপি করতো। ও যদি অস্বীকার করে তাহলে আমি সেটা নিশ্চয়ই তার কাউন্টার করব, কিন্তু ও বিজেপি করতো। কারণ হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আমার সঙ্গে বন্ধুত্ব ছিল ওর এবং যোগাযোগ ছিল। সে বিরোধী দলের সঙ্গে তো থাকতেই পারে, ওটা তো সৌজন্যমূলক ব্যাপার। আমি প্রথম থেকে যেমন বামময় মনস্ক ছিলাম, তেমনি ও প্রথম থেকে ওইদিকে ছিল। তারপরে পরবর্তীকালে যখন কাউন্সিলর নির্বাচন হলো, বিজেপির টিকিটে কাউন্সিলর হয়েছিল যাদবপুরের ওইসব এলাকা থেকে। পরবর্তীকালে ও চলে যায় তৃণমূলে। তো সুতরাং এই ওই ইতিহাসটা যদি আপনারা একটু ঘেঁটে দেখেন, তাহলে নিশ্চয়ই এটা পাবেন আপনি। এবং ওকে আমি তখন বিজেপির মিটিং এ বসেও থাকতে দেখেছি। তো যাই হোক, পরবর্তীকালে এসছে যে গুড স্টুডেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মলয় বা দেবব্রতর পরিচিতি কত দূর, বিকাশবাবুর লেভেল আর মলয়ের লেভেলের মধ্যে কিছু তফাৎ নিশ্চয়ই আছে। কারণ বিকাশবাবু যে লেভেলে মামলা করছেন, বা যে লেভেলে দুর্নীতি, চাকরি চুরি, মহার্ঘ ভাতা এইসব নিয়ে যেভাবে মামলা এগিয়েছেন, বা আমাদের যেভাবে সাহায্য করেছেন, তা সেখানে মলয়ের ওই অবদান আমি অতটা মনে করি না। ২ নম্বর, কেউ ভালো ছাত্র হতেই পারে, কিন্তু সেটা তো তার নিজের কাছে। দেশ এবং দশের কি কল্যাণ হলো? ২। ৩ নম্বর, ওখানে আরেকটা ব্যাপার আছে, ওই পরিচিতির দিক দিয়ে কিন্তু আমি বিকাশবাবুকে কয়েকশো কদম এগিয়ে রাখবো। ৪ নম্বর, যাদবপুর এলাকাই হচ্ছে লাল পতাকা বা লাল মাটির জায়গা। সুতরাং ওখানে কিন্তু ওই ইয়ে করে মানে চট করে সেখানে একটু সুবিধা পাওয়া কিন্তু অসুবিধা আছে। ২ নম্বর, আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি মনে করি এই বর্তমান শাসক দল এমন কোনো ভালো কিছু কাজ করেননি যে যার জন্য উনি মলয় বা দেবব্রত মজুমদার জিতে যেতে পারেন। বিজেপির প্রার্থী নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ আমি ওনাকে ঠিক ব্যক্তিগতভাবে চিনিও না। কিন্তু টিএমসির এই প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো রকম চিনি। তা এইবারে বক্তব্য হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে আপনারাই ওয়ে করে ওজন করে বুঝুন। আপনারা সাংবাদিক, এবং যাদবপুর যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জায়গা, অনায়াসে আপনারা অনুধাবন করতে পারছেন যে কে জিততে চলেছেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাইবো। বিধানসভায় দীপশিতা, মীনাক্ষী, যেমন নওশাদ সিদ্দিকী রয়েছেন, বিকাশ বাবু রয়েছেন, আরো অনেক যোগ্য রয়েছে। কতটা মনে হয় এই সময় এনাদেরকে বিধানসভায় দরকার? এই সময় বিধানসভায় এদের প্রত্যেককেই দরকার। এদের আরো ২ জনের নাম বলছি, আপনি তাদের নামটা বাদ দিয়েছেন। কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্র, শেখ সাহাবুদ্দিন ফ্রম করণদিঘি কনস্টিটিউয়েন্সি, এবং আরেকজনের কথা বলছি। এরা প্রত্যেকেই আমি জানি যে বিধানসভায় যাওয়ার পক্ষে, দমকল থেকে যিনি দাঁড়িয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু বিধানসভায় যাওয়ার উপযুক্ত। আরেকজনের কথা বলছি, সঞ্জীব মল্লিক, আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার ফেসবুকে আছেন, রামপুরহাট কনস্টিটিউয়েন্সি, গরিবের বন্ধু। সুতরাং
এনাদের প্রত্যেকের যাওয়া উচিত। গেলে কি হবে জানেন? গেলে যেটা হবে, আপনি খেলাধুলো কতটা পছন্দ করেন জানি না, আমি 1950-এর দশকে ঠিক যেন মনে হবে ইস্ট বেঙ্গলের পঞ্চপাণ্ডব মাঠে নেমেছে। আচ্ছা। ইস্ট বেঙ্গলে পঞ্চপাণ্ডবের নিশ্চয়ই নাম শুনেছেন। তাদের আদ্যক্ষর দিয়ে প্যাডাস বা ভেদাস বলা হতো, পদ্মোত্তম, ভেঙ্কটেশ, আপ্পারা ও ধনরাজ আমেল সালে। ঠিক সেই রকম এদেরকেও বলা হবে যে যেন এরা বামপন্থীদের পঞ্চপাণ্ডবের হয়তো অনেক বেশি হবেন, কিন্তু তাদেরকে একটা দুর্দান্ত শক্তিশালী একটি টিম, যেটাকে 1950 দশকের যে ইস্ট বেঙ্গল ক্লাব, তাদের পঞ্চপাণ্ডব, তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে, বা তাদের থেকে হয়তো বেটার হতে পারে। আচ্ছা, আপনি তো রাজনীতির খবর রাখেন। আমি এমনি আপনাকে এটা পার্সোনালি জিজ্ঞাসা করছি, আমি এটা ফেসবুকেও ছাড়বো। তো কি মনে হচ্ছে এবারে বামেরা আইএসএফ বা এই বাম জোট কটা আসন পেতে পারে বলে আপনার একটা প্রেডিকশন, কি মনে হয় আপনার? আমি বলেছি কি, প্রথম প্রশ্নের উত্তর 77 ফিরে আসতে পারে। আচ্ছা। আমি আশাবাদী 77 ফিরে আসতে পারে, না হলেও কাছাকাছি যেতে পারে। আমরা সেই দিকে তাকিয়ে থাকব। যত বেশি সংখ্যক বামপন্থী আইনজীবী, ডাক্তার, অন্যান্য প্রফেশন থেকে আসা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি আপনাকে যতদূর জানি শেখ শাহাবুদ্দিন কারানদিঘি থেকে দাঁড়িয়েছেন, ওনার নাকি বিড়ির একটা ফ্যাক্টরি আছে, মানে খুব সাধারণ ঘর থেকে উঠে আসা। সঞ্জীব মল্লিক, ওনার চেহারা দেখলেই বোঝা যায় উনি খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছেন। তো ইনারা যদি আসেন তাহলে জনসাধারণের মঙ্গল হবে, এইটুকু বলতে পারি। কারণ এনারা চট করে নিজেদের খোলসটি পরিত্যাগ করে বড়লোকি খোলসটি গায়ে চাপাতে পারবেন না, এবং তারা জনসাধারণের হয়ে কাজ করবেন, এটাই আমার বিশ্বাস। স্ট্রিম মিডিয়া এই সিপিআইএম বা বামফ্রন্ট যে লড়াইয়ে রয়েছে দেখাচ্ছে না। না সুখেন বাবু, এখানে একটু ভুল হচ্ছে। কারণ কোনো কালই মেন স্ট্রিম মিডিয়া আমাদের বা বামপন্থীদের দেখায় না। ওরা সব হচ্ছে উচ্চতর শ্রেণীর জন্য, অর্থাৎ যারা শিল্পপতি, যারা ধান্দাবাজি রাজনীতি করেন তাদের জন্য। কিন্তু আমাদের যে খেটে খাওয়া মানুষ, গরিব গুরব, অসহায় শ্রমিক শ্রেণী, এদের জন্য প্রচার করার জন্য সেরকম কেউ নেই, থাকতে পারে না। আমরা যদি তাদের হই, যদি এই সমস্ত মেনস্ট্রিম মিডিয়াগুলো প্রচার করে, তাহলে শোষণটা করবে কাকে? এই গরিবদের শোষণ করেই তো এদের আজকে এই অবস্থা হয়েছে, ফুলে ফেপে উঠেছে। আজকে দেখুন না, শ্রম কোড আইন বাতিল করে 12 ঘন্টা ডিউটি দিয়েছে। সুতরাং 12 ঘন্টা ডিউটি এবং স্যালারি অত্যন্ত কম, 5,000, 6,000, 7,000, 4,000, 8,000, এর বেশি মাইনে নয়। মানে জীবন যৌবন পুরোটাই কারখানায় বা ওই সমস্ত তথাকথিত হাসপাতাল, নার্সিং হোম, এই সমস্ত জায়গায় দিয়ে দাও, এবং তারপরে একটা ছেলে সবসময় কাছাকাছির মধ্যে থাকে এমন কোনো যুক্তি নেই। তার 4-5 ঘন্টা ডেলি প্যাসেঞ্জারিও করতে হতে পারে, আপ ডাউন মিলিয়ে, মানে যাতায়াত মিলিয়ে। তখন সে লোকটি কি বাড়িতে গিয়ে 5-6 ঘন্টার জন্য খাবে, ঘুমোবে, নাকি সে একটু বাজার করবে, নাকি সংসারের পেছনে সময় দেবে? ভালো করে ভেবে বলুন তো। এই সমস্ত আইনগুলো কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত, এবং যে ধরনের তাদের একটা অনৈতিক বেআইনি কার্যকলাপের মাধ্যমে এইসব আইনগুলো তৈরি হয়েছে, যেগুলোকে বলা হয় শ্রমিক শোষণ যন্ত্র। এক হিসাবে শ্রমিককে শোষণ করা, এগুলো আপনি বিভিন্ন জায়গায় পাবেন, এবং সেই রকমই মোতাবেক কাজ হচ্ছে। তা সেই জন্য মেন স্ট্রিম মিডিয়া যদি আপনাদের বা আমাদের হয়ে, মানে বামপন্থীদের হয়ে, খেটে খাওয়া মানুষদের হয়ে, গরিব মানুষদের হয়ে, রুজি রুটিহীন মানুষদের হয়ে যদি প্রচার করে, তাহলে তাদের হাফ কিলো 8 পয়সার চালে কি করে তাদের 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা খাটাতে পারবে? তাদের শোষণ করছে তো। তা সেই শোষণের যন্ত্রটা তো ভোঁতা হয়ে যাবে তাহলে। সেই জন্যই তারা মেন স্ট্রিম মিডিয়া প্রচার করে না। কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার উপর এখন কেউ ডিপেন্ড করে না। এখন সবাই দেখে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এই সমস্তগুলোর দিকে বেশি লোকে আগ্রহী। সুতরাং মেন স্ট্রিম মিডিয়া কি প্রচার করলো তাতে মানুষ বদার করে না, বা তাদের কিছু যায় আসে না।